বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আর্টিকেলসের চতুর্থ ক্লাস নিয়ে আমি এসেছি। এর আগে আর্টিকেলসের 3টা ক্লাস আমাদের হয়ে গেছে। প্রথম ক্লাসে আমরা আর্টিকেলস বলতে কি বুঝি, আর্টিকেলস বাংলায় কোন ব্যাকরণের কাজ করে, পার্টস অফ স্পিচে আর্টিকেলসের অবস্থান কোথায় থাকে, আর্টিকেলস কত প্রকার, তারপর হচ্ছে ডেফিনেট আর্টিকেলস কিভাবে আইডেন্টিফাই করা যায় নর্মালি, ইনডেফিনিট আর্টিকেলস কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই বিষয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম প্রথম ক্লাসেই যে ইংরেজি বর্ণমালার যে 26টি অক্ষর রয়েছে এর মধ্যে 5টি যে ভাওয়েল রয়েছে, ভাওয়েলের সাউন্ডগুলো কেমন হয়, কনসোনান্টের সাউন্ড কেমন হয়, ভাওয়েল সাউন্ড হলে সেখানে ইনডেফিনিট আর্টিকেলসে অ্যান কিভাবে বসে, কনসোনান্ট সাউন্ড দিলে সেখানে হচ্ছে এ কিভাবে বসে, এই আলোচনা ছিল হচ্ছে প্রথম ক্লাসটাতে। দ্বিতীয় ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম ব্যবহারের ভিত্তিতে ইনডেফিনিট আর্টিকেলস অর্থাৎ এ বা অ্যান এর ব্যবহার। এটা ছিল দ্বিতীয় ক্লাসে। দ্বিতীয় ক্লাসে এই এ এবং অ্যান এর যে ব্যবহার, এই ব্যবহারের উপরে 13টি রুলস নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে। এরপরে 14 নম্বর রুলস থেকে গতকালকে আলোচনা করলাম এই ইনডেফিনিট আর্টিকেলসেরই এ এবং অ্যান এর যে ব্যবহার, এই ব্যবহারেরই 14 নম্বর রুলস থেকে কালকে স্টার্ট করে 26 নাম্বার পর্যন্ত হচ্ছে কালকে দিয়ে ইনডেফিনিট আর্টিকেলসের ব্যবহারগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর্টিকেলসের এই যে 3টা ক্লাস হয়েছে, এই 3টা ক্লাসেরই ভিডিও লিংক, চতুর্থ ক্লাসের যে ভিডিও থাকবে, তো ক্লাস যেটা থাকবে আর্টিকেলসের, এটার ভিডিও ডেসক্রিপশনে প্রথম 3টা ক্লাসেরই লিংক দেওয়া থাকবে। তোমাদের প্রয়োজন হলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। একই সাথে আর্টিকেলসের সাথে যেহেতু পার্টস অফ স্পিচের বেশ নিগুড় একটা সম্পর্ক রয়েছে, বেশ গভীর একটা সম্পর্ক রয়েছে, এই জন্য পার্টস অফ স্পিচের যে ক্লাসটা করানো হয়েছিল সেটারও লিঙ্ক হচ্ছে এই চতুর্থ ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আগের ক্লাসগুলো নিয়ে আর আমরা কথা বলে সময় না নষ্ট করে চলো আমরা আজকে যে চতুর্থ ক্লাস, এই বিষয়ে আর্টিকেলসের যে চতুর্থ ক্লাস, এ বিষয়ে আমরা আলোচনা শুরু করি। চলো তাহলে আমরা আর্টিকেলসের আজকে চতুর্থ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে চতুর্থ ক্লাসে আলোচনা করব হচ্ছে ডেফিনেট আর্টিকেলসের যে দা, এই দায়ের ব্যবহার নিয়ে, অর্থাৎ ব্যবহারের ভিত্তিতে দা যেগুলাতে যেসব জায়গায় ব্যবহার করা যায় সেগুলাতে। এর বেসিক যে বিষয়টা ছিল প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো শব্দের সাথে টি টা খানাখানি যোগ করা গেলে সেই শব্দের আগে দা বসে। এটা ছিল একদম বেসিক একটা নিয়ম, কোনো শব্দের আগে টি টা খানাখানি যদি যোগ করা যায় সেখানে হচ্ছে দা বসে। কিন্তু এর তো কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। ব্যতিক্রমী নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ দায়ের যে ব্যতিক্রমী যে নিয়ম, সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে রুলসটা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাতে, 1 নম্বর রুলসে বলতেছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখো, পেন, দেখো কলম অর্থাৎ পেন, এই পেন হচ্ছে এখানে সিঙ্গুলার। বয়েজ, দ্বিতীয় এক্সাম্পলে দেখো বয়েজ, ছেলেরা, এটা হচ্ছে প্লুরাল নাউন। ঠিক আছে, তাইলে দ্য পেন ইজ চিপ অর্থাৎ কলমটি সস্তা। দ্য বয়েজ অফ দিস ভিলেজ আর প্লেয়িং ফুটবল, ছেলেরা কি করছে, দ্য বয়েজ অফ দিস ভিলেজ, এই গ্রামের ছেলেরা ফুটবল খেলছে। দেখো এখানে বয়েজের আগে দা ব্যবহার করা হয়েছে। 2 নম্বর নিয়মটাতে দেখো স্ক্রিনে, একক ও অদ্বিতীয় অর্থাৎ ইউনিক নামের পূর্বে দা বসে। একক ও অদ্বিতীয়, কোনো জিনিস একটাই এবং অদ্বিতীয় এরকম ইউনিক নামের পূর্বে দা বসে। যেমন দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশটি নীল, আকাশ নীল, আকাশটি নীল। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান অর্থাৎ
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখানে আর্থ পৃথিবী একটাই, যার কারণে এই আর্থের আগে দা বসছে। এখন উচ্চারণ দি হবে না দা হবে, এটা হচ্ছে যে শব্দের আগে বসবে ওই শব্দের প্রথম অক্ষরটা খেয়াল করতে হবে। প্রথম অক্ষরটা যদি ভাওয়েল সাউন্ড দেয় তাহলে উচ্চারণ হবে দি, অর্থাৎ দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। আবার প্রথম এক্সাম্পলটাতে যেটা আছে স্কাই, দ্য স্কাই, এখানে এস হচ্ছে কনসোনান্ট সাউন্ড দিচ্ছে, অর্থাৎ দ্য স্কাই ইজ ব্লু। এটা হলো 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে আলোচনা করতেছে নদী, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ ইত্যাদি নামের পূর্বে দা বসে। নদী, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ ইত্যাদির নামের পূর্বে দা বসে। যেমন দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। দ্য প্যাসিফিক, এখানে প্যাসিফিক হচ্ছে একটা মহাসাগরের নাম। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান, অর্থাৎ প্রশান্ত হচ্ছে একটা গভীরতম সাগর, মহাসাগর। একইভাবে দ্বিতীয় উদাহরণ যেটা, একটা হ্রদের নাম বলা হয়েছে, দ্য বৈকাল ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। দ্য বৈকাল ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বৈকাল পৃথিবীতে বৃহত্তম হ্রদ। এটা গেল 3 নম্বর আলোচনা। 4 নম্বর নিয়মটাতে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি ইত্যাদির নামের পূর্বে দা বসে। পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, মালভূমি ইত্যাদির নামের পূর্বে দা বসে। যেমন হিমালয় একটা পর্বত শ্রেণী, দ্য হিমালয় আর ইন নেপাল। এখানে পর্বত শ্রেণীর নামের আগে দা বসতেছে, দ্য হিমালয়েস আর ইন নেপাল, অর্থাৎ হিমালয় নেপালে অবস্থিত। দেখো সাহারা হচ্ছে মরুভূমি, দ্য সাহারা ইজ দ্য বিগেস্ট ডিজার্ট, অর্থাৎ সাহারা হচ্ছে বৃহত্তম মরুভূমি। 5 নম্বর নিয়মটা দেখো স্ক্রিনে, বিখ্যাত জাহাজ, রেলগাড়ি, বিমান, মহাকাশযান, অট্টালিকা, হোটেল, জাদুঘর ইত্যাদির নামের পূর্বে দা বসে। বিখ্যাত জাহাজ, রেলগাড়ি, বিমান, মহাকাশযান, অট্টালিকা, হোটেল, জাদুঘর ইত্যাদি নামের পূর্বে দা বসে। প্রথম এক্সাম্পলটাতে দেখা যাচ্ছে, উই শ্যাল গো টু ঢাকা বাই দ্য জাহানাবাদ এক্সপ্রেস। জাহানাবাদ এক্সপ্রেস হচ্ছে এখানে একটা রেলগাড়ির নাম। আমরা জাহানাবাদ এক্সপ্রেসে করে ঢাকা যাব। এখানে জাহানাবাদ এক্সপ্রেস হচ্ছে একটা রেলগাড়ি, বিখ্যাত রেলগাড়ি, এই জন্য এই জাহানাবাদ এক্সপ্রেসকে নির্দিষ্ট করার জন্য এর আগে দা বসছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912 এডি, অর্থাৎ টাইটানিক হচ্ছে একটা বিখ্যাত জাহাজের নাম, এটা 1912 সালে ডুবে গিয়েছিল। এখানে টাইটানিক যেহেতু একটা বিখ্যাত জাহাজ, এটাকে নির্দিষ্ট করার জন্য এই টাইটানিকের আগে দা বসছে। স্ক্রিনে 6 নম্বর নিয়মটাতে দেখো, ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনার পূর্বে দা বসে। ঐতিহাসিক ও বিখ্যাত ঘটনার পূর্বে দা বসে। যেমন দ্য ব্যাটেল অফ পলাশি টুক প্লেস ইন 1757। দ্য ব্যাটেল অফ পলাশি, দেখো পলাশির যে যুদ্ধটা, এটা হচ্ছে একটা ঐতিহাসিক বিখ্যাত ঘটনা। এই ঐতিহাসিক বিখ্যাত ঘটনার আগে দা বসছে। দ্য ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধ 1757 সালে ঘটেছিল। পলাশির যুদ্ধ 1757 সালে ঘটেছিল। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ বাংলাদেশ অকার্ড ইন 1971। দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে একটা ঐতিহাসিক এবং বিখ্যাত ঘটনা। এই ঘটনাটাকে নির্দিষ্ট করার জন্য দা বসানো হয়েছে এই ঘটনার আগে। দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অকার্ড ইন 1971, 1971 সালে ঘটেছিল। স্ক্রিনে 7 নম্বর যে নিয়মটা দেখাচ্ছে, কোনো ফ্রেজ বা ক্লজ দিয়ে যদি নাউনকে নির্দিষ্ট করা হয় তবে ওই নাউনের পূর্বে দা বসে।
কোনো ফ্রেজ বা ক্লজ দিয়ে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তবে ওই নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ। দ্য চেইন মেড অফ গোল্ড, দেখো এই পর্যন্ত কিন্তু একটা ক্লজ। দ্য চেইন, এই যে ভার্বের আগ পর্যন্ত, ইজ হচ্ছে ভার্ব, এই ইজের আগ পর্যন্ত হচ্ছে একটা ক্লজ। দ্য চেইন মেড অফ গোল্ড, অর্থাৎ স্বর্ণ দিয়ে তৈরি করা চেইন। এই স্বর্ণ দ্বারা তৈরি করা যে চেইন, এটা একটা নাউন। এই যে দিয়ে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয়, যে স্বর্ণ দিয়ে তৈরি করা চেইনটাকে নির্দিষ্ট করা হয়েছে, এই জন্য এই নাউনের আগে দা বসছে। দ্য চেইন মেড অফ গোল্ড ইজ এক্সপেন্সিভ। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। এখানে ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে যে অংশটা আছে এটা হচ্ছে একটা ক্লজ। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে মানুষটি গতকাল এসেছিল। এখানে দেখো গতকাল যে মানুষটি এসেছিল, এই যে মানুষ, এই মানুষটাকে নির্দিষ্ট করার জন্য একটা ক্লজে, যেহেতু একটা ক্লজ আছে, এই ক্লজে এই মানুষটিকে নির্দিষ্ট করার জন্য এই মানুষের আগে দা বসছে। নাউনের পূর্বে ম্যান হচ্ছে নাউন, আর প্রথম এক্সাম্পলটাতে চেইন হচ্ছে নাউন, এই দুটোর আগে দেখো দা বসছে। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। স্ক্রিনে দেখো 8 নম্বর যে রুলসটা, এই রুলসটাতে কি বলতেছে, কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। প্রথম এক্সাম্পলটাতে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ সমস্ত ধনী যে সম্প্রদায়, এই সম্প্রদায়কে বোঝাচ্ছে নির্দিষ্ট করে, এই জন্য এই ধনীর আগে দা বসছে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য মুসলিমস বিলিভ ইন অন আল্লাহ। দ্য মুসলিমস, এখানে সমগ্র মুসলমান সম্প্রদায় বা জাতিকে বোঝাচ্ছে, এই জন্য মুসলমান সম্প্রদায় বা জাতিকে বোঝানোর জন্য, এটাকে নির্দিষ্ট করার জন্য দা ব্যবহার করা হয়েছে। এখানে দ্য মুসলিমস বিলিভ ইন অন আল্লাহ, অর্থাৎ মুসলমানেরা এক আল্লায় বিশ্বাস করে, মুসলিমেরা এক আল্লায় বিশ্বাস করে। এই জন্য 8 নম্বর নিয়মটাতে বলা হয়েছে কোনো জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। স্ক্রিনে 9 নম্বর নিয়মটাতে দেখতে পাচ্ছ, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র ও মহাকাব্যের নামের পূর্বে দা বসে। পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র ও মহাকাব্যের নামের পূর্বে দা বসে। যেমন নাজির রিসাইটস দ্য হোলি কুরআন ডেইলি। নাজির রিসাইটস দ্য হোলি কুরআন ডেইলি। এখানে হোলি কুরআন হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ। এই পবিত্র ধর্মগ্রন্থকে নির্দিষ্ট করার জন্য তার আগে দা বসানো হয়েছে। আচ্ছা, রিসাইটস শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করা। দেখো হোলি কুরআন কিন্তু পড়া যায় না, হোলি কুরআন হচ্ছে তেলাওয়াত করতে হয়, তো তেলাওয়াতের ইংরেজি হচ্ছে রিসাইটস। রিসাইটস দ্য, এখানে বলতেছে নাজির রিসাইটস দ্য হোলি কুরআন ডেইলি, অর্থাৎ নাজির প্রতিদিন হোলি কুরআন তেলাওয়াত করে। 2 নম্বর এক্সাম্পলে দেখো, আই রিড দ্য কালের কণ্ঠ এভরিডে। আমি প্রতিদিন কালের কণ্ঠ পত্রিকা পড়ি। সংবাদপত্রের ক্ষেত্রে কালের কণ্ঠ, এখানে সংবাদপত্র, এই কালের কণ্ঠের আগে দা বসছে। আই রিড দ্য কালের কণ্ঠ এভরিডে। স্ক্রিনে তোমরা 10 নম্বর নিয়মটাতে দেখতে পাচ্ছ, সমগ্র জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। সমগ্র জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে, কিন্তু মানব জাতি বুঝাতে ম্যানের পূর্বে দা বসে না। সমগ্র জাতি বুঝাতে সিঙ্গুলার কমন নাউন, যেমন কাউ, গরু, দেখো গরুর আগে দা বসছে। সমগ্র জাতি মানে এখানে সব গরুদের, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। এখানে একটা গরুকে বলা হয়নি, সমগ্র গরুর যে জাতি, এই জাতিটাকে বোঝানো হচ্ছে গরু হচ্ছে গৃহপালিত পশু। কিন্তু মানব জাতির ক্ষেত্রে সব মানুষ বুঝাতে এই ম্যানের আগে দি বসে না। দেখো ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে দা ম্যান হয় না, কিন্তু ম্যান ক্যান নট লিভ অ্যালোন, অর্থাৎ মানুষ একা বাস করতে পারে না। যেমন 3 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য টাইগার ইজ এ ফেরোশিয়াস অ্যানিমাল। এখানে সমগ্র বাঘ
জাতিকে বোঝাচ্ছে, মানে বাঘের সব পশুদেরকে বোঝাচ্ছে, বাঘ যত আছে সব বাঘদের বোঝানো হচ্ছে, সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে যে বাঘ হচ্ছে একটা হিংস্র পশু। বাঘ হচ্ছে একটা হিংস্র পশু। এই জন্য এই সমগ্র জাতি যে শব্দ দ্বারা বোঝানো হচ্ছে, এই শব্দের আগে দা ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানব জাতি, সমগ্র মানব জাতি বোঝাতে ম্যানের আগে দা বসছে না। খেয়াল রাখতে হবে বিষয়গুলো, তাহলে আর তোমাদের পরীক্ষার হলে ভুল হবে না। 11 নম্বর নিয়মটাতে আছে, দেখো, বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে, যেমন ইউএসএ। ইউএসএ কিন্তু একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম, একটা জায়গার নাম, ভৌগোলিক নাম, অর্থপূর্ণ, কারণ ইউএসএ সংক্ষেপ করে দেওয়া হয়েছে। ইউএসএর পুরো অ্যাব্রিভিয়েশনটা যদি আমি বলি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম যেটা সংক্ষেপে ইউএসএ দেওয়া হয়েছে। এরকম ক্ষেত্রে এই অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসবে, অর্থাৎ দা ইউএসএ ইজ এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। দ্য ইউএসএ ইজ এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এই ইউএসএ একটা অর্থপূর্ণ ভৌগোলিক নাম যেটার পূর্ণ অ্যাব্রিভিয়েশন রয়েছে, পূর্ণ রূপ রয়েছে, এই জন্য এই ইউএসএকে নির্দিষ্ট করার জন্য এর আগে দা বসছে। একইভাবে দেখো, অর্থপূর্ণ ভৌগোলিক নাম আরেকটা আছে পাঞ্জাব। হি ইজ এ সিটিজেন অব দ্য পাঞ্জাব। হি ইজ এ সিটিজেন অব দ্য পাঞ্জাব। সে পাঞ্জাবের নাগরিক। সে পাঞ্জাবের নাগরিক। তো আজকে আমরা ডেফিনেট আর্টিকেলসের এই চতুর্থ ক্লাসে আমরা ডেফিনেট আর্টিকেলসের ব্যবহার শিখলাম। পুরোপুরি শেষ হয়নি, আজকে 11টা দিয়েছি, কালকে আরও কিছু আছে। আর্টিকেলসের ক্লাস হয়তোবা আরও 2টি বা 3টি দিলে, অর্থাৎ আমরা এই ডেফিনেট আর্টিকেলস বসানোর পুরো সবগুলো নিয়ম, আজকে 11টা শেষ হলো, চতুর্থ ক্লাসে 11টা দিলাম, বাকিগুলো আগামীকালকের ক্লাসে দিব, আরও একটা ক্লাস লাগতে পারে হয়তোবা। আর এরপরে হচ্ছে নো আর্টিকেলস, অর্থাৎ ওমিশনস অফ আর্টিকেলস, কোথায় আর্টিকেলস বসে না, সেই বিষয়গুলো নিয়ে আমি একটা বা দুটো ক্লাস দিব। তারপরে তোমাদের আর্টিকেলসের ক্লাস মোটামুটি শেষ হয়ে যাবে। তো আজকে চতুর্থ ক্লাস বন্ধুরা এই পর্যন্তই। সব কিছু তোমরা ঠিকভাবে দেখো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানতে চাইবে যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। ধন্যবাদ।